কলতান দাশগুপ্ত, ডিওয়াইএফআই, তার দীর্ঘ বেশ কিছু বছরের ছাত্র রাজনীতির ইতিহাস রয়েছে, আমরা জানবো। নির্বাচনের আগে কলতান দা, ধন্যবাদ, এটা আমি জানি তুমি ব্যস্ত, ধন্যবাদ এই সময় বার করার জন্য। এই চ্যানেলে স্বাগতম। তুমি প্রথম আমাদের অতিথি, তোমাকে দিয়ে স্টার্ট হচ্ছে। আমি যতদূর জানতে পেরেছি তোমার ব্যাপারে জানতে পারা খুব খুব কঠিন আর কি, দেখলাম যেটা অনলাইনে তোমার ব্যাপারে ইনফরমেশন খুব কম। আমি আমাদের যে রিসার্চ করার চেষ্টা করেছি, আমাকে খবর নিতে হয়েছে কলকাতার থেকে। বিভিন্ন আমার তোমার সঙ্গে যারা রাজনীতি করেন, ছাত্র রাজনীতি, তাদের থেকে তোমার ব্যাপারে খবর নিতে হয়েছে। তুমি যুব শক্তিটা চালাচ্ছ, তোমাদের ডিওয়াইএফআই এর মুখপত্র। তারপরে তোমার মানব মুখার্জির জুতোয় পা গলিয়েছ, আমি এইটুকু জানতে পেরেছি। তোমার ব্যাপারে সবাই মানে কাগজের বিভিন্ন সাবস্ক্রিপশন বেড়েছে। মীনাক্ষী দি রিসেন্টলি অ্যানাউন্স করেছেন যে তোমার, বা বোধহয় 2 বছর 1 বছর আগে অ্যানাউন্স করেছে, যুব শক্তির বিভিন্ন প্রচুর সাবস্ক্রাইবার বেড়েছে। তো তোমার ব্যাপারে ইনফরমেশন অনলাইনে এত কম কেন? প্রথম কথা আমি সেটা দিয়ে জানতে চাই। আমি যার থেকে খবর নিতে চেয়েছি, আমি যার থেকে আমি ইনফরমেশন পেয়েছি যে তুমি রাসবিহারীতে রাজনীতি করেছো, রাসবিহারী 1 এরিয়াতে, সেখান থেকে রাজনীতিতে উঠে এসছো। কিন্তু তোমার ব্যাপারে ইনফরমেশন আমরা এত কম পাই কেন? তুমি কি একটু লো প্রোফাইল মেনটেন করতে পছন্দ করো? আমি তো ছোটবেলা থেকে এইরকম রাজনীতির পরিবারে বড় হয়েছি, ফলে এটা আমার কাছে খুব আলাদা করে যে লো প্রোফাইল মেনটেন করতে হবে বলে করা এরকম ব্যাপার না। আচ্ছা। আমি পরিবারের বাবা কাকা জ্যাঠাদের এরকম ভাবে বেড়ে উঠতে দেখেছি, তাদের রাজনীতির ধরন এরকম দেখেছি, এবং সেই মতো করেই আমি চলি। আমার সোশ্যাল মিডিয়ায় যতটুকু অ্যাক্টিভিটি ইত্যাদি, এইটা আমাদের আগের প্রজন্মে তো এইসব ছিল না, ফলে তাদের কাজের ধরন একরকম ছিল। আমি তাদেরটা দেখে শিখেছি। আমি এখন চেষ্টা করি আমার সহকর্মী যারা আছে, আমার থেকে বয়স ছোট যারা আছে, কিন্তু এইসব সোশ্যাল মিডিয়া টেকনোলজিতে আমার থেকে অভিজ্ঞ, তারা আমাকে নানাভাবে নানা রকম সাজেশন দেয়, সেগুলো আমি মেনটেন করার চেষ্টা করি, তবে সবসময় হয়ে ওঠে না। আসলে এখন এই যে তুমি ফ্যাসিস্ট রাজনীতির কথা দিয়ে শুরু করলে, এই ফ্যাসিস্ট রাজনীতির একটা অন্যতম নিদর্শন হচ্ছে যে শুধুমাত্র একজন চরিত্রকে খুব বড় করে লার্জার দ্যান লাইফ করে দেখানো। ফলে এই যে ব্যক্তি প্রচারের সর্বস্বতা, আমার দেশের প্রধান যে ফ্যাসিস্ট দল এবার নির্বাচনে লড়ছে, তারা গোটা রাজনীতিটাই নির্ভর করে আছে মোদি কা পরিবার এর ওপর। একদম। মানে ওটা ব্যক্তি এবং তার পরিবারের সবাই আর কি। কোনো রাজনীতির দল নেই, তার নীতি আদর্শ নেই। তাহলে এর উল্টো দিকে আমাদের লড়াই, অনেক ব্যক্তি থাকবে সেই লড়াইতে, কিন্তু আসল লড়াইটা সমষ্টি লড়বে এবং সমষ্টি জিতবে। এই বেশ। তুমি খুব ইন্টারেস্টিং কথা বললে, মোদি পরিবার, এটা আমারও আমরাও কোয়েশ্চেনে আসবো, যদি আজকে আমরা সময় পাই। আমরা আমরা মানে এখন দেখতে পাই যে মোদি গভর্নমেন্ট বলে প্রচার করা হচ্ছে। মমতা ব্যানার্জির তো ছেড়েই দাও, আমরা দেখতে পাই যে সমস্ত ইয়েতে মমতা ব্যানার্জির ফেস, মানে তৃণমূল দল হিসেবে যত না গভর্নমেন্টে দেখানো হয়, বা মমতা ব্যানার্জির ফেস হিসেবে দেখানো হয়, আমরা মোদি গভর্নমেন্ট হিসেবে এই ওয়ার্ড, এই শব্দ বন্ধ, মোদি গভর্নমেন্ট, এটা এটা অবশ্যই বাইরের দেশে, মানে ভারতবর্ষের বাইরে, ইউএসএ, বিভিন্ন মানে অন্যান্য দেশে কোন একটা মুখের নামে রাজনীতি হয়। মোদি গভর্নমেন্ট, এইটা আমাদের দেশে কয়েনেজ হয়েছে। আমি দেখলাম খুব ইন্টারেস্টিং যে কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, সিপিএম এর যে ম্যানিফেস্টো আছে, সেখানেও মোদি গভর্নমেন্ট কথাটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আমি এটা নিয়ে আসবো, আমি এটা মানে তোমাদের ম্যানিফেস্টো নিয়ে ডিটেলসে আসবো। আমার মানে শুরু করা যাক, মানে মানে তোমার এখনকার কারিকুলাম দিয়ে শুরু করা যাক। তুমি তো নির্বাচনের প্রচারের দায়িত্ব পেয়েছো, তোমার কি এখন কেমন সাড়া পাচ্ছ চারদিক থেকে? মানে তুমি তো, আমি দেখলাম যে একদিন তুমি মুর্শিদাবাদে দেখছি, আমি তারপরে দেখলাম তুমি কলকাতায় আছো, বোধহয় পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছ। তো তোমার কি কি বুঝছো মানুষের কাছ থেকে এখন?
মানুষের কাছ থেকে আমরা যেটা বুঝতে পারছি যে গত 10 বছরের যে সরকার, কেন্দ্রীয় সরকারের ভোট তো, গত 10 বছরের সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল আর কি, সেই প্রতিশ্রুতিগুলোর কোনোটা পালন হয়নি। সেইটা সাধারণ মানুষকে আমাদের ধরে 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 আমরা বোঝানোর চেষ্টা করছি। গত দুবারের যা ম্যানিফেস্টো, এই কেন্দ্রীয় সরকারে যে দল আছে ক্ষমতায়, তারা যে ম্যানিফেস্টো দিয়ে ভোট লড়তে এসেছিল, যে প্রতি বছর 2 কোটি বেকারের কাজ হবে, সবার বিকাশ হবে, কালো টাকা ঘরে ফিরলে সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে হবে, এই ধরনের যা যা কয়েনেজ ওরা দিয়েছিল জনগণকে, যে কারণে অনেক মানুষ ভোট দিয়েছিলেন তাদেরকে, আজকে সেই মোহভঙ্গ হচ্ছে। কারুর অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢোকেনি, এবং কারুর বাড়িতে নতুন করে কোনো স্থায়ী কাজ ঢোকেনি। এবং এটা শুধু আমরা বলছি তা নয়, তথাকথিত বামপন্থী নন কিন্তু রাজনীতিতে রয়েছেন, গোটা দেশে এরকম অনেক রাজনৈতিক দল রয়েছে, তারা সকলে মিলে এটা স্বীকার করছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের এক জায়গায় আসছেন, যে গত 10 বছরে কেন, মানে গত 10 বছরে বেকারদের পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব আমার ভারতবর্ষে এখন রয়েছে। এবং এই সর্বোচ্চ বেকারত্বের জায়গায় যে আমরা পৌঁছালাম, তার একটা অন্যতম মূল কারণ হচ্ছে যে এই বিজেপি সরকার গত 10 বছর ধরে বেকারদের কাজের জন্য কোন ব্যবস্থা করে, নতুন কোন শিল্প কলকারখানা তৈরির জন্য কোনো ব্যবস্থা আমার রাজ্যের সরকার করেন, দেশের সরকার করেন। যা প্রতিশ্রুতি ছিল, যত যত শিক্ষিত বেকার আমার গোটা দেশে গোটা রাজ্যে ছিলেন, তারা কাজ পাবেন কোথায়? ফলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, এ রাজ্য থেকে ও রাজ্যে চলে যাচ্ছে, কি এখান থেকে বাইরের দেশে চলে যাচ্ছে, এই ঘটনাও ঘটছে। এইগুলোই আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি, যে যা মোদী বলেছিলেন যে ওটা আসলে নির্বাচনের আগে মানুষকে ভাওতা দেওয়ার জন্য। যদি সত্যি মানুষের উন্নয়ন করতে হয়, তাহলে এই বিজেপি সরকারকে ছুড়ে ফেলে দিয়ে তার বিরুদ্ধে যে এত রাজনৈতিক দল সব এক জায়গায় এসে দাঁড়িয়েছে, তাদেরকে সরকার চালানোর ব্যবস্থা করে দিলে গোটা দেশের পরিস্থিতি বদলানোর চেষ্টা করা হবে। তো মানুষের কাছ থেকে তোমার রেসপন্স কি বুঝছো? তোমরা কি মানে তোমরা কি শুনছো? তোমরা কি মঞ্চের উপর থেকে বক্তৃতা দিচ্ছ, নাকি তোমরা মানুষের কাছ থেকে গিয়ে শুনছো তাদের মানে দুর্দশা, আর তারা কি রেসপন্স দিচ্ছেন? তারা কি মানে রিলেট করতে পারছেন তোমাদের সঙ্গে? কারণ দেখো, আমার এই প্রশ্নটা করার আমার দরকার। সেটা হচ্ছে যে মানুষ তো তোমাদের কথা এই কথাটা শুনেছেন যে মোদী গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট যে চাকরির ব্যবস্থা করতে পারেননি, 15 লাখ টাকা দিতে পারেননি তারা, বা আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে যারা যারা যে যা যা দুর্নীতি আমরা ক্রমাগত 2013 থেকে দেখে আসছি, সেই কথাও তোমরা তো তাদের কাছে নিয়ে গেছো। তাদের মধ্যে তারা ভোট বাক্সে কতটা প্রতিফলন হয়েছে, তোমাদের কথাটা কতটা বুঝতে পেরেছে, সেটা আমরা তো সেটা তো দেখতে পেয়েছি। মানে খুব একটা আমরা বুঝতে পেরেছি যে দুর্নীতি খুব একটা ইস্যু হয়নি, 15 লাখ টাকা পাওয়া যায়নি, বা মূল্য বৃদ্ধি খুব একটা ইস্যু হয়নি। বিজেপির ভোট 2019 অব্দি বেড়েছে, তারপর অবশ্যই কমেছে 21-এর বা 23-এর পঞ্চায়েত ইলেকশন অব্দি। বাট তোমরা এবারে কি মানুষের কাছে বুঝতে পারছো যে মানুষের মধ্যেও এই পরিবর্তনটা আসছে আস্তে আস্তে? মানুষও এগুলো রিলেট করতে পারছেন বা বুঝতে পারছেন যে তাদের হেঁসেলে টান পড়েছে, বা তাদের বাড়ির ছেলেটা চাকরিটা পাচ্ছে না, এখন চাকরি তাদের প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, কারুর কারুর চাকরি, সরকারি চাকরি পেয়ে সরকারি চাকরি চলে গেছে, এই ঘটনাও ঘটছে। তারা কি এটা বুঝতে পারছেন? তুমি কি রেসপন্স পাচ্ছ তোমরা? মানুষের কাছে গিয়ে যে আমরা খালি স্টেজের ওপর থেকে বক্তৃতা করছি এরকম নয়, পাড়া বৈঠক, বাড়ির উঠোনে মানুষের সাথে বসে তাদের সাথে কথা বলা, এগুলো আমাদের বামপন্থীদের যা চিরাচরিত পদ্ধতি, সেটা এবারও হচ্ছে। কিন্তু কি হয়, ধরো এই যে আমি তুমি কথা বলছি, হঠাৎ করে বাইরে কেউ একটা কালী পটকা ফাটিয়ে দিল, আমি এখন উঠে দেখতে যাব কি হয়েছে, আসলে হয়তো কিছুই না, কিন্তু আমাদের আলোচনাটা থেকে আমাদের একটু মনোসংযোগটা সরিয়ে নেওয়ার জন্য একটা কালী পটকা ফাটিয়ে দেওয়া হলো। এটা যতক্ষণ একবার ফাটছে, দুবার ফাটছে, লোকে উৎসাহ নিতে দেখবে, কিন্তু 3বার 4বার 5বার হয়ে গেলে সেই উৎসাহটা থাকবে না। ফলে এইটা বিজেপি হয়তো একবার নির্বাচনের আগে একটা দেশের প্রতি আবেগ তুলে দিয়েছিল, পুলওয়ামা, বালাকোট ইত্যাদি ইত্যাদি বলে,
কিন্তু আসলে ওই পুলওয়ামা এবং বালাকোটের গোটা ঘটনায় ওই গাড়িতে কারা আক্রমণ করলো, কিভাবে করলো, সেটা আজ অব্দি ধরা গেল না। এবং গোটা ঘটনাটা দেশের নিরাপত্তার স্বার্থ বলে দেশের মানুষদের সামনে সেটা ডিসক্লোজ করা হলো না। ফলে এইবার এখনো অব্দি বিজেপি এই রকম কোনো চমক তৈরি করতে পারে এবং সেটা পারবেন না, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ থেকে বোঝা যাচ্ছে। যখন প্রথম নির্বাচনের ভাষণ মোদিজি দিতে এলেন, তখন সাবকা বিকাশ টিকাশ এইসব বলছিলেন, 2047 সালে ভারত কত উন্নত হবে এসব বলছিলেন। কিন্তু দু দফায় ভোটের পর ওনার ভাষণটা বদলে গেল। তখন কার মঙ্গলসূত্র কে নিয়ে যাবে, কার সম্পত্তি কে দখল করে নেবে, এই যে ভাগ বাটোয়ারার রাজনীতি, এইটা উনি করা চালু করলেন। কারণ উনি বুঝতে পারছেন যে সাবকা বিকাশের কথা বলতে গেলে চাকরি, জিনিসপত্রের দাম, পেট্রোল ডিজেলের দাম, এই সমস্ত যন্ত্রণার কথা যখন উঠে আসবে, তখন উনি ওর জবাব দিতে পারবেন না। ফলে সবচেয়ে সেফ জিনিস হচ্ছে ওই ধর্ম জাতপাতের তাস খেলে দেওয়া, যেটা উনি খেলে ফেলেছেন। ফলে বোঝা যাচ্ছে যে উনি চাপে রয়েছেন। আমরা বামপন্থীরা রুটি রুজির লড়াইটাকে সামনে হাজির করিয়ে আরো বেশি করে ধাক্কা বিজেপি এবং তৃণমূলকে একই সাথে দিতে চাইছে, এবং মানুষ সেটা রিলেট করতে পারছে। এই যে সরকারি চাকরি পেয়ে চাকরি চলে গেল, যে ক্যাবিনেটে বসে এই চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেই ক্যাবিনেটে পাশাপাশি মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী বসতেন। তাহলে আজকে যদি দুর্নীতির দায়ে অভিযুক্তদের জেলে ভরতে হয়, তাহলে মমতা ব্যানার্জি কে জেলে ভরলে শুভেন্দু বাবু তো বাদ যাবেন না, দুজনকেই ধরে দিতে হবে। এইটা আমরা মানুষের কাছে গিয়ে বলার চেষ্টা করছি। আর আমরা এই লড়াইও লড়ছি যে এই যাদের চাকরি বাতিল হলো, তাদের মধ্যে যারা যোগ্য, তাদের যাতে চাকরি বাতিল না হয়, তাদের যাতে সার্ভিস কন্টিনিউ হতে পারে, তার জন্য আমরা লড়াইতে আছি। অযোগ্যদের বিতাড়িত করতে হবে, অযোগ্যদের থেকে তারা কাদেরকে ঘুষ দিয়েছিলেন সেই তালিকা বার করতে হবে, ওই তালিকা সেই অভিযুক্ত নেতা মন্ত্রীদের জেলে পাঠাতে হবে, গরিব মানুষকে তার লুট হওয়া টাকা ফেরত দিতে হবে। এইটাই আমরা মানুষের উঠোনে দাওয়ায় গিয়ে বেশ। বলছি। তুমি রুটি রুজির কথা বললে, আমি এই কথাটা এবারে শুনছি তোমাদের প্রচারে, এবারে এই কথাটা বারবার উঠে আসছে যে রুটি রুজির। আমি সৃজনকে বলতে শুনলাম যে প্রত্যেক সমস্ত প্রচারের বিরুদ্ধে তাদের একটাই বক্তব্য, তোমাদের একটাই বক্তব্য, মানুষের রুটি রুজি, মানুষের খাওয়া দাওয়ার প্রশ্নে তোমরা লড়বে। তোমরা রাজ্যের, আমরা আমরা মানে জানি যে ভোটার দের মধ্যে যারা ইলেক্টর্স রয়েছেন আমাদের রাজ্যে, তাদের মধ্যে মেজর শেয়ার অফ পিপল আর দেয়ার ইয়াং জেনারেশন। তোমাদের ম্যানিফেস্টোতে তরুণদের সম্পর্কে আমি খুব সংক্ষিপ্ত কিছু পয়েন্ট পড়লাম। তুমি কি একটু ইলাবোরেট করতে পারবে? মানে তোমাদের মানে নট অনলি যে তোমরা রুটি রুজি রোজ জোগাড় তোমরা করতে চাও, তোমরা বেকার ভাতা চালু করতে চাও বা কর্মসংস্থান চালু করতে চাও, বাট আমি তোমাদের অ্যাকশন প্ল্যান বলছি। ধরো তোমাদের কিছু ভোট নিয়ে তোমাদের বা কিছু সিট নিয়ে তোমাদের ইলেকশন এলো, তোমরা 42-42 মতো তোমরা কথা বলছো না, তোমরা বলছো তোমরা নিশ্চয়ই নির্দিষ্ট কিছু সিট পাবে পশ্চিমবঙ্গ থেকে বা সারা ভারতবর্ষ থেকে। সেই তোমাদের গভর্নমেন্ট যদি অ্যালায়েন্স গভর্নমেন্ট হয়, তাহলে তোমরা কি অ্যাকশন প্ল্যান তোমাদের হবে স্পেসিফিক আগামী 5 বছর আমরা দেখতে পাবো, যাতে ইয়াং জেনারেশন ইউথ বেনিফিট হবে ডিরেক্টলি? মানে এমন না যে আজকে আমরা কিছু অ্যাকশন নিচ্ছি যেটা ভবিষ্যতে আজ থেকে 10 বছর পর গিয়ে আমরা ইম্প্যাক্ট পাবো। আমরা 5 বছরে কি চেঞ্জ দেখতে পাবো ইয়াং জেনারেশনের জীবনে, দৈনন্দিন জীবনে, যদি তোমাদের গভর্নমেন্ট আসে? লাস্ট যে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা সাপোর্ট করেছিলাম বামপন্থীরা, সেটা ছিল ইউপিএ ওয়ান সরকার। সেই ইউপিএ ওয়ান সরকারের সবচেয়ে বড় সাফল্য ছিল 100 দিনের কাজ চালু করা। এই 100 দিনের কাজ চালু করে গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, গ্রামে শহরে অল্প বয়স্ক ছেলে মেয়েদের কাজের গ্যারান্টি আছে ধুলিস্যাৎ হয়ে গেছে। তৃণমূল 100 দিনের কাজের টাকা চুরি করছে, আর বিজেপি বলছে 100 দিনের কাজের টাকা আমি দেবো না, কাজের হিসেব না দিয়ে। অদ্ভুত যুক্তি, আমি বুঝতে পারি না। আমার যদি এই পাঞ্জাবিটা আজকে রাত্রিবেলা বারান্দা থেকে চোর চুরি করে নেয়, তাহলে কি আর কাল থেকে আমি পাঞ্জাবি কিনবো না? চোর ধরতে হবে, পাঞ্জাবিও কিনতে হবে। এটাই আমরা বিজেপিকে বলার চেষ্টা করছি যে 100 দিনের কাজের টাকা যারা চুরি করলো তাদের ধরো,
আর 100 দিনের কাজের কাজ চালু করো। নতুন যে সরকারটা আসবে সেই সরকার এলে অবিলম্বে 100 দিনের কাজের টাকা চালু হবে, 100 দিনের কাজ বেড়ে 200 দিনের কাজ হবে। গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের জায়গায় আছি, কারণ নতুন শিল্প তৈরি হয়নি। সেই নতুন শিল্প তৈরি করতে হবে শিল্পনীতির মাধ্যমে। আমি যদি শুধু পশ্চিমবাংলার উদাহরণটা দিই, যখন বাম সরকার 11 সালে চলে যায়, তখন কোচবিহারের চকচকায় জুট পার্কের জন্য জমি রাখা ছিল, শিলিগুড়িতে ভিডিওকনের কারখানার জন্য জমি ছিল, রায়গঞ্জে এইমস, বুনিয়াদপুরে রেলের বাগান কারখানা, শালবনীতে জিন্দালদের কারখানা, রঘুনাথপুরে ইস্পাত শিল্প, কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র, আর এই ভাঙড়ের অদূরে বানতলায় আইটি ইন্ডাস্ট্রি বেড়ে ওঠার কথা ছিল। তো আগামী 5 বছরের মধ্যে শুধু একটা রাজ্যের ক্ষেত্রেই এতগুলো জায়গার ওই জমিগুলোতে আমাদের প্রকল্প তৈরি করতে হবে, যাতে এ রাজ্যের ছেলেমেয়েরা এই রাজ্যে কাজ পেতে পারে তার যোগ্যতা অনুযায়ী। এইটা আমাদের ভিশন। আমরা নতুন আইটি ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই, নতুন নতুন ছেলেমেয়েরা যেরকম ভাবে তাতে কাজ পাবে। আমরা টেকনোলজি এনাবেল পড়াশোনা, সেটা আবার এই রাজ্যে এই দেশে নতুন ভাবে তৈরি করতে চাই, যাতে খুব সহজে এই যে এখন এআই এর এত রমরমা হচ্ছে, ভবিষ্যতে আরো বাড়বে, এই বাংলার ছেলে মেয়েরাও সেখানে যথেষ্ট সাফল্যর ছাপ রাখতে পারে, সেই রকম ব্যবস্থা আমরা করতে চাই। এখানে আমার যা মেধা আছে সেটা যাতে ব্রেন ড্রেন হয়ে অন্য জায়গায় চলে না যায়, যেটা বিজেপির আমলে হচ্ছে। লাখে লাখে পরিযায়ী শ্রমিক, যাদেরকে আমরা হোয়াইট কলার জব বলি, তারা বিদেশে চলে যাচ্ছে, কারণ এই দেশে তার যোগ্যতা অনুযায়ী কাজ, তাদেরকে দেশে ফিরিয়ে সেই যোগ্যতা অনুযায়ী কাজ তাদের এখানে দিতে হবে। পাশাপাশি এলজিবিটি কিউদের জন্য তাদের আই কার্ড, তাদের যা সাম্মানিক, তাদের বিভিন্ন কাজে যুক্ত করার মতো, তাদের যদি অর্থনৈতিক স্বাবলম্বী তারা না হতে পারেন তাহলে সমস্যা বাড়বে। তাহলে সেই প্রজন্মের ছেলে মেয়েদেরকে যারা রূপান্তরকামী, তাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার চেষ্টা, এগুলো আমরা করব আগামী 5 বছর। এবং ভুল এজেন্ডার থেকে সাধারণ মানুষের চর্চাকে মূল এজেন্ডায় নিয়ে আসতে হবে। বিজেপি তৃণমূল আমাদের সংস্কৃতিটাকে এমন বদলে দেওয়ার চেষ্টা করেছে যে কোন নেতা তার বান্ধবীর সাথে কোন ফ্ল্যাটের 12 তলায় নাচবেন, এইটা নিয়েই টিভি মিডিয়া একটা গোটা দিন লেগে রইল। অথচ ওই দিনই যে আমার ভারতবর্ষের দুজন চাষি খেতে না পেয়ে দেনার দায় আত্মহত্যা করলেন, সেইটা মিডিয়ার প্রাইম টাইমে আসে। আমরা সংস্কৃতিটাকে, পলিটিক্যাল ডিসকোর্সটাকে এই দিকে নজরটা ঘোরাতে চাই। খুব ভালো কথা। পলিটিক্যাল ডিসকোর্স এটা ঠিক কথা। আমরা এখন মিডিয়া, নিউজ মিডিয়ায় চোখ রাখলে সকালবেলা আমরা যদি সন্ধ্যেবেলায় বসি, আমার ঠাকুমা সিরিয়াল দেখেন। আমার ঠাকুমা দেখেন যে আ আ জি বাংলা, স্টার জলসায় যে শাশুড়ি বৌমার সিরিয়াল বলা হয়, শাশুড়ি ননদ যা তাদের মধ্যে ঝামেলা। আ তার পরিবর্তে আমার বাবা যখন খবর দেখতে বসেন, আমার মাম্মা মানে আমার ঠাকুমার সিরিয়াল দেখার পরে আমার বাবা খবর দেখতে বসেন, কি দেখেন? আমি দেখতে পাই যে কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি বললেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বিরুদ্ধে কি বললেন, ববি হাকিম কুণাল ঘোষের বিরুদ্ধে কি বললেন, এইটাই আমরা দেখতে পাই মুখরোচক সিরিয়াল। আমরা সত্যি এটা 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 মানে রেলেভেন্ট ইস্যু, এটা আমার আমার কোয়েশ্চেন নয়। আমি আমার মতামত শেয়ার করছি। আমরা এআই এর কথা, রূপান্তরকামীদের কথা, তুমি সমাজের সর্বস্তরের যারা যারা এখনকার পৃথিবী যে জিনিস নিয়ে ইনভেস্টেড, জিনিস নিয়ে কথা বলছে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যন্ত গ্রামে খাওয়ার, রোজকার খাওয়ারের লড়াই, সেটার কথা আমরা শুনতে পাই না। এটা এটা সত্যি আমাদের দুর্ভাগ্য বলতে পারো। বা বাট আমরা আমরা মানে কিছু অল্টারনেট মিডিয়া উঠে আসছে অনলাইনের ইয়ের থেকে। তো দেখা যাক, মানে তোমাদের মুখ থেকে শোনা যাচ্ছে, আমরা দেখা যাক আমরা এই কথা কতটা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি। সেটা ভুল হোক ঠিক হোক, মানুষের এই টপিক নিয়ে মানুষের ইন্টারেস্টেড থাকা উচিত, রাদার দ্যান যে কুণাল ঘোষ কাকে কবে কি বললেন, আক্রমণ করলেন, আবার পরের দিন চা ফিশ ফ্রাই খেলেন। যাই হোক, তুমি বললে যে তোমাদের লাস্ট তোমরা যখন গভর্নমেন্টে ছিলে 2009-এ তোমরা আমি আমি দেখতে পেলাম 2004-এ তোমরা সব থেকে বেশি ভোট পেয়েছো বামপন্থী রাজনীতির ইতিহাসে ভারতবর্ষে। তোমরা 2004-এ সব থেকে বেশি সাকসেসফুল, তোমাদের ভোট শেয়ার বলো, তোমাদের সিটস ইন প্রেজেন্স ইন লোকসভা সব থেকে বেশি ছিল। 2009 থেকে there is a steep decline in vote share.
তারপর থেকে ২০০০ যদিও ২০০৯ এ তোমাদের ভোট শেয়ার আমাদের দর্শকদের জন্য আমরা দেখাচ্ছি স্ক্রিনে। তোমাদের ভোট শেয়ার যদিও ২০০৯ এ তবু ২ কোটি অব্দি ছিল। তারপর থেকে তোমাদের ভোট শেয়ার টানা নামতে থেকেছে। তাই তো? কি ইন্ট্রোস্পেকশন ছিল তোমাদের ২০০৯ এ ভোটে যখন তোমরা ধাক্কা হলো, তখন তোমাদের কি ইন্ট্রোস্পেকশন ছিল আর কি পরিবর্তন তোমাদের মধ্যে এই গত ১৩-১৪ বছরে আমরা আমরা বা ১৫ বছরে আমরা মানে জানতে চাইছি? পরিবর্তন তো বামপন্থী রাজনীতির একটা চলমান প্রক্রিয়া। কখনো ভোটের রেজাল্ট খারাপ হয়, ভালো হয়, সেই মতো করে তার চর্চা, পর্যালোচনা ইত্যাদি ইত্যাদি হতে থাকে। কিন্তু ২০০৯-১০ এইসব যা ঘটনা ঘটলো, তার মানে হোয়াট ইজ হোয়াট সেটা কিন্তু এখনো প্রমাণ হয়। এই যে সেই একটা মিডিয়ায় রটিয়ে দেওয়া হলো যে হলদি নদীতে হাজার হাজার লাশ চিরে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই লাশ কোথায়, কিভাবে গেল, কোথায়, কোনো চর্চা, আলোচনা, তদন্ত, যা তৃণমূল সরকার আসার পর বললো যে প্রচুর তদন্ত হবে, কিচ্ছু হয়নি। ২৫০ জন বামপন্থী কর্মী শহীদ হয়েছিলেন শুধুমাত্র জঙ্গলমহলের মাঠে। তাদের বিরুদ্ধে, মানে তাদের এই ঘটনার বিরুদ্ধে যে তদন্ত হওয়ার কথা, কিচ্ছু হয়নি। একটা বিরাট ষড়যন্ত্র ছিল। ওই রায়চকে মার্কিন কনসাল জেনারেল, তার অফিসের কোনো লোকজন সহ, পশ্চিমবাংলার কিছু বুদ্ধিজীবী সহ, তৃণমূল বিজেপি দলের নেতারা মিলে যা করেছিলেন, সেটা একটা ষড়যন্ত্র ছিল, যার ফলাফল আজকে পশ্চিমবাংলা ভুগছে। কারণ ওই সময় শিল্প যদি তৈরি হতো, নট অনলি সিঙ্গুর হলো, শালবনী হোক, ওখানে হোক, যে কোনো জায়গায় যদি শিল্প তৈরি হতো, ওটা বুদ্ধদেব ভট্টাচার্য বা গৌতম দেব বা নিরুপম সেনের ভাইপোর জন্য তৈরি হতো, তোমার আমার জন্যই তৈরি হতো। এই যে এখন আমরা কথা বলছি, তৃণমূল বিজেপির যে ছেলেটা ঝান্ডা লাগাচ্ছে রাস্তায়, তার জন্যও হতো। কিন্তু এখন গোটা রাজনীতিটা হয়ে গেছে ভাইপোকে বাঁচানোর লড়াই। এত দুর্নীতিতে অভিযুক্ত একজন ভদ্রলোক, শুধু তাকে বাঁচাতে হবে বলে বিজেপি তৃণমূলের মধ্যে টানাটানি চলছে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ২১ সালের পর থেকে আমাদের যে কটা বাই ইলেকশন হয়েছে পশ্চিম বাংলায়, পঞ্চায়েত ভোট যা হয়েছে, পঞ্চায়েত ভোটে ব্যাপক আক্রমণ, পুলিশ প্রশাসন তৃণমূল মিলে একসাথে আক্রমণ, এবং সেটা বিজেপির ওপর নয়, শুধু বামপন্থী কর্মীদের ওপর। ফলাফল মানে বাতিল হয়ে গেছে, নিশ্চয়ই তুমি দেখেছো। নর্দমা, খাল, বিল এইসব জায়গা থেকে বামপন্থীদের ছাপ মারা ব্যালট উদ্ধার হয়েছে। পিডিও ঘরের ভেতরে বলেছেন যে এখান থেকে আপনি চলে যান, আমাকে তৃণমূলকে জয়ী সার্টিফিকেট দিতে হবে, নালে আমি এখান থেকে বেরোতে পারবো। এত কিছুর পরেও ১৬% ভোট বেড়েছে বামপন্থী, না ১১% ভোট বেড়েছে বামপন্থী, ১১%। বিজেপি ১৬% ভোট কমেছে ২১ সালের থেকে ২৩-এর পঞ্চায়েত ভোটের তুলনায়। ফলে আমরা ধাপে 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 এগোচ্ছি। এবং তৃণমূল বিজেপির এই যে সেটিংটা, যে তৃণমূল আসলে বিজেপিকে জল হাওয়া দিয়ে বড় করবে, আর বিজেপি আসলে তৃণমূলের মাথায় ছাতা ধরবে, যে ২-৪ জন চুনোপুটি জেলে থাকলেও আসল রাঘব বোয়ালদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে না। এই যে সেটিংটা, এইটা রোজ মানুষের সামনে উন্মোচিত হচ্ছে বলেই মানুষ আস্তে আস্তে আবার আমাদের উপর বাড়তি ভরসা ফিরে পাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তোমাদের ২০২১ এর পর থেকে তোমাদের বাম, কংগ্রেস আর আইএসএফ মিলিয়ে বোধহয় তোমাদের ২০% এর উপর বোধহয় ভোট শেয়ার এখন এসছে। আহ, তো সেই থেকে তোমাদের কি মানে ২০২৬ এর ইলেকশন কি তোমরা, আমরা মানে মিডিয়ায় শুনতে পাচ্ছি যে ২৬ এর ইলেকশনের আগে তোমরা এটাকে সেমিফাইনাল হিসেবে দেখছো। তোমরা এখন কি প্রিপারেশন হিসেবে দেখছো এই লোকসভা ইলেকশনটাকে, নাকি তোমরা জিততে নেমেছো ওই লোকসভা ইলেকশনে? আমাদের কাছে প্রতিটা নির্বাচনই রুটি রুজির লড়াইটাকে যাতে মিডিয়ার সামনে, মানুষের সামনে রোজকার চর্চা করা যায়, তার লড়াই। এবং আমাদের কাছে প্রতিটা নির্বাচনই ফাইনাল, কোনোটা কম গুরুত্বপূর্ণ, কোনটা বাড়তি গুরুত্বপূর্ণ নয়। এইটা সেমিফাইনাল ধরলে পঞ্চায়েতকে কোয়ার্টার ফাইনাল ধরতে হয়, এটা নয়। পঞ্চায়েত আমাদের কাছে ফাইনাল ম্যাচ ছিল, এটাও আমাদের কাছে ফাইনাল, ২৬-এর লড়াইও আমাদের কাছে ফাইনাল। কারণ প্রতিদিন
একটু একটু করে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ পিছিয়ে পড়ছে। পশ্চিমবাংলায় আগে অন্যান্য রাজ্য থেকে শ্রমিকেরা আসতেন পরিযায়ী শ্রমিক হিসেবে পশ্চিমবাংলায় কাজ করতে। এখন পশ্চিমবাংলা থেকে বাইরে লোক চলে যাচ্ছে। যে কোনো দিন সকালবেলা হাওড়া স্টেশনে গেলে কি ভীষণ মন খারাপ হয় আমি বলে বোঝাতে পারবো না। সকাল 7:30-8টায় হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতের ট্রেনগুলো করমণ্ডল, ফলকনামা এগুলো ছাড়তে থাকে। যেরকম ভাবে আমরা একটা মাল ঢোকাই কামরার মধ্যে ছুঁড়ে ছুঁড়ে, পুলিশ কার্যত এই প্রজন্মের যৌবনকে, হাজারে হাজারে অল্প বয়স্ক ছেলে মেয়ে নিজের বাক্স প্যাটরা নিয়ে দক্ষিণ ভারতে চলে যাচ্ছে, তাদের ঠেলে ঠেলে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে জেনারেল কামরায় ঢোকাচ্ছে। কারণ স্লিপারের ভাড়া কাটার পয়সা নেই তাদের কাছে। কি কাজে যাচ্ছে? তামিলনাড়ুতে যাচ্ছে বাড়ি তৈরির কাজে, কেরালায় যাচ্ছে ধান কাটার কাজে, গুজরাটে যাচ্ছে সোনার কাজে, কর্ণাটকে যাচ্ছে মার্বেল মিস্ত্রি হিসেবে। এই কোনো কাজ পশ্চিমবাংলায় করা সম্ভব ছিল না। আসলে সদিচ্ছার অভাব হয়ে যাচ্ছে। যে সাংসদ কি বিধায়ক আমার তোমার পয়সায় ভোটে নির্বাচিত হলেন, তারপর উনি এখান থেকে দিল্লি যাবেন আমার তোমার পয়সায়, ওনার ট্রেন প্লেন ভাড়াটা ফ্রি। ওখানে বাংলোয় থাকবেন আমার তোমার পয়সায়, বাংলোটা ফ্রি। 5 বছরে একদিন সংসদে গিয়ে সই করবেন, 2000 টাকা করে পাবেন, ওটাও আমার তোমার ট্যাক্সের টাকা। আর তারপর যার ট্যাক্সের টাকায় এত কিছু করবেন, তার হয়ে কাজ না করে আম্বানি আদানির হয়ে কাজ করবেন। ব্যাংকের সমস্ত টাকা আম্বানি আদানিকে লোন হিসেবে দিয়ে দেওয়া হবে। একটার পর একটা কয়লা খনি, স্টিল ব্লক সব আম্বানি আদানিকে বেচে দেওয়া হবে। আর সামাজিক সুরক্ষা নিরাপত্তা শূন্য হয়ে যাবে গরিব মানুষের, সাধারণ মানুষের। এই লড়াইটা যদি লড়তে হয় তাহলে প্রতিটা ইলেকশনই ফাইনাল ম্যাচ ধরে আমাদের লড়তে হবে, এবং আমরা এটা জিততেই নেমেছি। বেশ। তোমার একটা আর্টিকেলে আমরা একটু সিরিয়াস টপিকে আসি, মানে সেমিফাইনাল ফাইনাল এই কয়েনেজ গুলো তো থাকবেই আমাদের পপুলার মিডিয়ায়। তুমি একটা তোমার একটা আর্টিকেলে পড়ছিলাম, তুমি লিখেছো যে তুমি একদম সোজাসুজি ভাবে 1930-এর হিটলার গভর্নমেন্টের সঙ্গে তুমি একদম আমাদের মোদি গভর্নমেন্টের তুলনা টেনেছো, একদম সোজাসুজি বলেছো যে এটা একটা স্বৈরতন্ত্র কায়েম হচ্ছে বা হতে চলেছে। মানে তুমি কিভাবে এটা মানুষের কাছে বোঝাচ্ছ? আহ, আমার আমার প্রশ্ন হচ্ছে, মানে তোমার কাকদ্বীপে বা তুমি যেটা বললে স্টেশন থেকে যারা পরিযায়ী শ্রমিকরা যারা যাচ্ছেন বহু দূরে কাজ করতে, পাথর ভাঙতে, সেই কাজ করতে যারা যাচ্ছেন, তারা কি স্বৈরতন্ত্রের আহ খারাপ দিকগুলো, কালো দিকগুলো বুঝতে পারছেন? তুমি কি সেটা বোঝাতে পারছো? আর 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 একই সঙ্গে প্রশ্ন করব, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও তো আমরা এই স্বৈরতন্ত্রের প্রভাব দেখতে পাচ্ছি। সিনেমা বন্ধ করে দেওয়া হচ্ছে, আহ, ব- মানে যেখানে কোনো বিরুদ্ধস্বর হলে সেখানে তার এগেনস্ট পুলিশ করা হচ্ছে, কার্টুনিস্টকে জেলে ভরে এই গভর্নমেন্ট ক্ষমতায় এসছেন আমরা জানি, মানে তৃণমূল গভর্নমেন্ট। তো তোমরা এটা মানুষকে বোঝাচ্ছ কি করে যে স্বৈরতন্ত্র? কারণ এটা তো বাইরের দেশে এই এই ইয়েতে, মানে ইন্ডিয়াতে যে স্বৈরতন্ত্র কায়েম হচ্ছে, যে প্রধান বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, বিভিন্ন মিডিয়া কিনে নেওয়া হয়েছে, মানে প্রায় সমস্ত মিডিয়া এখন সরকার পক্ষের বা বা কর্পোরেট সাপোর্টেড সরকার পক্ষের। সেই খবর সেই বাইরের দেশে সেটা তো আমরা দেখতে পাচ্ছি বাইরের খবরে, মানে বিবিসির নিউজে আসছে। কিন্তু মানে বাংলার মানুষ, তারা কি বুঝতে পারছেন, তারা কি ফিল করতে পারছেন যে স্বৈরতন্ত্রের যে কুপ্রভাব, মানে যে এর খারাপ দিন, মানে তাদের যে দৈনন্দিন জীবনে কি খারাপ দিন নেমে আসছে যদি স্বৈরতন্ত্রের গভর্নমেন্ট, এই ডিক্টেটরশিপ গভর্নমেন্ট যদি কন্টিনিউ করেন, বিজেপি গভর্নমেন্ট? তো তারা কি বোঝাতে পারছো, তারা কি রিলেট করতে পারছেন? বাংলার মানুষ যথেষ্ট রাজনীতি সচেতন, তারা অবশ্যই এটা রিলেট করতে পারছেন, এবং সেটা নিয়মিত ভাবে তার উদাহরণগুলো মানুষের মাঝে পৌঁছানোর কাজটাই তো আমরা করছি এই প্রচারক হিসেবে। এই যে মোদি যে একেবারে হিটলারের মতন, এটা তো বোঝা যাচ্ছে খুব সহজে। মানুষের কাছে এটা উদাহরণ দিতে পারি যে কর্ণাটকে বিজেপি এবার হেরে গেল বলে, না হলে কর্ণাটকের ইতিহাস বই তো বদলে গেছে। টিপু সুলতান নামের কোনো একজন ভদ্রলোক যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই ইতিহাসটা বিজেপি কর্ণাটকের ইতিহাস বই থেকে মুছে ফেলেছে।
যে অমিত শাহ পশ্চিমবাংলায় এসে এর মধ্যে কয়েক মাস আগে বোধহয় একদিন রবীন্দ্রনাথের ভাবনা সম্পর্কে আমাদেরকে বক্তৃতা দিয়ে গেছিলেন, সেই অমিত শাহ সরকার আসামে রবি ঠাকুরের কবিতা সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছে। এইটা যদি স্বৈরতন্ত্র না হয় তাহলে কোনটা স্বৈরতন্ত্র? এটা আমরা সাধারণ মানুষকে বুঝিয়েছি। শ্রমজীবী মানুষদের বোঝাতে আরো সুবিধা, কারণ ফ্যাসিবাদের একটা সহজ উদাহরণ হচ্ছে ওরা শ্রমিকদের ওপর প্রথম আক্রমণ হারে, কারণ শ্রমিকরা খুব ইউনাইটেড থাকে এবং ওই শ্রেণী হিসেবে শ্রমিকরা দাঁড়িয়ে গেলে তাহলে মালিকদের অসুবিধা আছে। ফলে আমার দেশের যে 44টা শ্রম আইন ছিল, সেই শ্রম আইনগুলোকে বাতিল করে 4টে শ্রম কোড দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের অধিকার ক্রমশ খর্ব হচ্ছে। এই যে আমরা দুপুর গরমে ঘরে বসে আছি, জোম্যাটো, সুইগি এইসব ডেলিভারি পার্টনারদের থেকে আমরা কখনো কোল্ড ড্রিঙ্কস আনাচ্ছি, বাড়িতে খাবার আনাচ্ছি, বইপত্র এটা ওটা, এখন তো নানা কিছু ডেলিভারি হয়। লেটেস্ট একটি সংস্থা নিয়ম চালু করেছে যে এই তীব্র গরমের মধ্যে 42-43 ডিগ্রি গরম পশ্চিম বাংলায় এখন, তার মধ্যে যদি 12টা থেকে 4টের মধ্যে অন্তত 3 ঘন্টা ওই পার্টনার মোবাইল মানে লগ ইন না থাকে, তাহলে তার আইডিটা ব্লক হয়ে যাবে। এটাই হচ্ছে স্বৈরতন্ত্র। এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে তার শ্রম দপ্তর রয়েছে, বড় বড় শ্রমিক নেতা রয়েছেন শাসকের, তারা কেউ কিন্তু এর বিরুদ্ধে কোনো কথা বলছেন না। ফলে এইটা আমরা সাধারণ মানুষের কাছে বোঝাচ্ছি যে এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে যখন মোদী এবং মমতা চলে আসবে। এবং বিরোধী দলের বিভিন্ন নেতা সম্পর্কে মোদী বলছেন এ চোর, ও ডাকাত, এত চুরি করেছে, অত চুরি করেছে। এইরকম হিমন্ত বিশ্ব শর্মা, এরকম অজিত পাওয়ার, এরকম দেবেন্দ্র ফডনবিস, এরকম শুভেন্দু অধিকারী সব এ দল থেকে ও দলে চলে যেতেই তাদের বিরুদ্ধে সিবিআই ইডির তদন্ত বন্ধ হয়ে যাবে। এমনকি ও দলে যেতেও হবে না। 2019-এর 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড ছিল, সেই ব্রিগেড যাতে মিডিয়ায় দেখানো না হয় তার জন্যই রবিবারের দুপুরে ইডি আর সিবিআই কে ডেকে তুলে রাজীব কুমারের বাড়িতে ওই ইয়েতে পাঠানো হয়েছিল, ওটাকে কি বলে, তদন্তে পাঠানো হয়েছিল। রাজীব কুমার চলে এলেন ধর্মতলায়, মমতা ব্যানার্জির সাথে ধর্ণা দিলেন। মমতা ব্যানার্জি আজ অব্দি ওর দলের যে নেতারা জেলে তাদের জন্য 1 মিনিট কোথাও ধর্ণা দেন, রাজীব কুমারের জন্য দিয়েছে। কিন্তু 19-এর 3রা ফেব্রুয়ারি থেকে 24-এর 2রা মে রাজীব কুমারের বিরুদ্ধে ইডি সিবিআই এর তদন্ত আর এগোচ্ছে না। ফলে স্বৈরতন্ত্রে নিজের বন্ধু বান্ধবদের বাঁচিয়ে রেখে বাকিদেরকে এই যে বিপদে ফেলা, গরিব মানুষকে যে বিপদে ফেলা। এবং মোদির সাথে মমতা ব্যানার্জির সাথে হিটলারের আরো একটা মিল হচ্ছে, হিটলারও প্রথমবার কিন্তু গণতান্ত্রিক ভাবে জিতেই এসেছিল। তারপরে যখন হিটলার তার বিরোধী লোকেদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করেছিলেন, একই রকম ভাবে মমতা ব্যানার্জি অম্বিকেশ মহাপাত্রকে জেলে পুরেছিলেন, শিলাদিত্য চৌধুরীকে জেলে পড়েছিলেন, এবং মোদিজির আমলে এই গৌরী লঙ্কেশ, গোবিন্দ পানসারে, কালবুর্গি, নরেন্দ্র ধাভলকার এরা খুন হয়েছে, খুনের কোনো তদন্ত হয়নি এবং হবেও না। এই জিনিসটা পশ্চিম বাংলার রাজনীতি সচেতন মানুষের, গোটা ভারতবর্ষের মানুষ প্রতিদিন একটু একটু করে আরো উপলব্ধি করতে পারছেন। সেই জন্যে বিজেপির যারা বন্ধু ছিলেন তারা আস্তে আস্তে ভেঙে 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 বিজেপির বিরুদ্ধে আসছে। উড়িষ্যাতে আরো চমৎকার বিষয়, বিজেপি এবং বিজেপি বন্ধু, মানে ভালো সম্পর্ক ওদের মধ্যে, কিন্তু বিজেপি তার বন্ধুদের মধ্যে থেকেও বিজেডি থেকে দল ভাঙিয়ে ভাঙিয়ে সমস্ত নেতাদের বিজেপিতে নিয়ে নিচ্ছে। মানে এই যে গোটা সর্বগ্রাসী একটা ভাবনা, সবটা গিলে খেতে হবে, কাউকে বিশ্বাস করা যাবে না, এই চরিত্রটা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বোঝে। আপনি ভাবুন, একজন প্রধানমন্ত্রী একটা টানেল উদ্বোধনে গেছেন, অন্ধকার টানেলের মধ্যে দিয়ে ওনার গাড়িটা আসছে, কিন্তু তার মুখের সামনে একটা আলো ধরা আছে যাতে ফটোগ্রাফার ছবিটা ভালো করে তুলতে পারে। এটা স্বৈরতন্ত্র। নিজেকে একককে লার্জার দ্যান লাইফ হিসেবে করা, এইগুলো ওই হিটলার সম্পর্কে চালু ছিল। উনি নাকি এক হাতে গ্রেনেড ছুড়তেন, একাই যুদ্ধ জয় করেছিলেন। এইগুলো ছোটবেলার গল্প কথায় ঠিক আছে, কিন্তু এগুলো যখন সাধারণ মানুষের মধ্যে নামিয়ে আনার চেষ্টা হয়, এই স্বৈরতান্ত্রিক ভাবনাটাকে মগজে মননে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়, তখন বামপন্থী যুক্তিবাদী মানুষ তার বিরুদ্ধে লড়ে তাদের দাঁড়াতেই হয়।
আমরা সেই লড়াইটাই লড়ছি। বেশ। আমরা তোমাদের ইয়াং পলিটিশিয়ান তোমাদের যে রয়েছে, মানে ইউথ তরুণ নেতারা যারা রয়েছেন, সৃজন, দীপশিতা, প্রতিকুর, সায়ন, শতরূপ, তোমরা অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমরা একটা ভিজিবল ডিফারেন্স দেখতে পাচ্ছি। মানে আমরা বামপন্থী নেতা তুলে ধরছে, জেনারেশনের যে পলিটিক্স, একটা বাঞ্চ অফ পলিটিশিয়ান উঠে এসেছেন তোমাদের ধরে, তোমাদেরকে ইনক্লুড করে। তো এই এই তোমাদের প্রিপারেশনটা কি ছিল? মানে তোমরা ছাত্র জীবনে বা আজ থেকে 10 বছর আগে তোমরা কলেজ জীবনে, ছাত্র জীবনে কি প্রিপারেশন তোমাদের ছিল? কি বই পড়ো, পড়ো তোমরা, স্পেসিফিক কিছু বই পড়েছো? ফর এক্সাম্পল তোমার আর্টিকেলে মনুস্মৃতির পাতা ধরে তুমি পাতা পৃষ্ঠা সংখ্যা এক্সাম্পল, আমি মানে বা বা তুমি কি আরএসএস এর বই পড়ো? এইটা যদি জানাও তোমরা। বামপন্থী রাজনীতিতে নতুন প্রজন্মের ঢল এটা বরাবর ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, বিমান বসু, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তীরা যখন রাজনীতিতে উঠে এসছেন তখনও তারা খুব অল্প বয়স্ক ছিল। তারপরের প্রজন্মের মোহাম্মদ সেলিম, মানব মুখার্জি, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী এরা যখন উঠে এসছে তখনও তারা অল্প বয়স থেকে ছাত্র যুব রাজনীতি, সাংসদ হওয়া ইত্যাদি। ফলে এইটা যে আমরাই প্রথম অল্প বয়স্ক হিসেবে উঠে এসেছি এরকম ব্যাপার না। কিন্তু একটা যেটা ব্যাপার, যেটা বামপন্থী রাজনীতির সাথে অন্যান্য সমস্ত রাজনীতিকে তফাৎ করে দেয়, সেটা হচ্ছে কি আমাদের ছোটবেলার রাজনৈতিক শিক্ষা। আমাদের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, মহিলা আন্দোলন, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে আমাদের যে নিয়মিত ক্লাস, নিয়মিত চর্চা, নিয়মিত স্টাডি সার্কেল, কোনো একটা দুটো নির্দিষ্ট বিষয় ধরে এটা নিয়ম করে করে হয়, সেইটায় প্রতিষ্ঠিত হতে না পারলে বামপন্থী রাজনীতি করা যায়। ফলে অন্যান্য রাজনৈতিক দল যখন এইসব উৎসাহ করে, অমুক করে, তমুক করে, তখন তাকে বুঝে নিতে হবে যে তার কাছে যথেষ্ট পলিটিক্যাল কন্টেন্ট নেই। কিন্তু আমি যখন এসএফআই করেছি বা যখন ডিওয়াইএফআই করেছি, নিয়ম করে আমার আগের প্রজন্মের নেতৃত্বের কাছ থেকে ভারতীয় সমাজ কেমন ছিল, তার সংস্কৃতি কেমন ছিল, আরএসএস ভারতবর্ষকে কিরকম করে দিতে চায়, আমরা ভারতবর্ষকে কিরকম ভাবে তৈরি করতে চাই, গত 40 বছর ধরে যুব সমাজের সমস্যা কিরকম ছিল সেটা কিভাবে বদলাচ্ছে, ছাত্র আন্দোলনের গতি প্রকৃতি কিভাবে বদলাচ্ছে গোটা পৃথিবী জুড়ে, ভারতবর্ষে, পশ্চিম বাংলা, এই চর্চা আমাদের নিয়মিত থাকতে হয়। মানে আমরা একটা মিছিলে কোনো কারণে যেতে না পারলে যেরকম বকা খাই, আমরা একটা স্টাডি সার্কেল বা একটা পড়াশোনা শেষ করতে না পারলে সেরকম বকা খাই। এবং এই যে আমার লেখাগুলোর কথা তুমি বলছো, এইগুলো পড়ে পড়ে আমাদের নেতারা নিয়মিত আমাদের ফোন করে এখানে ত্রুটি হয়েছে, ওটা ওখানে ভুল হয়েছে, ওটা হয়েছে। এই যে নিরন্তর চর্চাটা, এইটাই বামপন্থী রাজনীতিকে বাকিদের সাথে আলাদা করে দেয়। আজকে আমি টিভিতে বসে আছি তোমার সামনে, কিন্তু তার পিছনে আমার আগের প্রজন্মের নেতাদের যে অবদান, বামপন্থী রাজনীতির যে অবদান, এইটাই আসলে বামপন্থীদেরকে বাকিদের থেকে আলাদা করে দেয়। অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে প্রথম, তোমার অতিথি তুমি প্রথম সাড়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।